রিটার্ন দেওয়ার পূর্বে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে ইটিন। আপনি গুগলে ইটিন লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে অপশনটি আছে রেজিস্ট্রেশন, তো এই রেজিস্টার বা রেজিস্ট্রেশন নামে অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইউজার আইডি চাবে। তো ইউজার আইডিটি আপনাকে খুব ইউনিক ইউজার আইডি দিতে হবে। ইউনিক ইউজার আইডি মানে কি বোঝায়? এমন ইউজার আইডি দিতে হবে যা বাংলাদেশে কেউ ব্যবহার করে নাই। যেমন ধরুন একজনের নাম দিলেন জাহাঙ্গীর, তো জাহাঙ্গীর নামে অনেক আছে, তো জাহাঙ্গীর 1 2 3 4 5 এরকম নাও থাকতে পারে। ইউজার আইডি এমন হইতে হয়। তাই আমরা যেমন ওই ইউজার আইডি দিচ্ছি এখানে খলিলুর, তো খলিল তো অনেক আছে বাংলাদেশে, তো খলিলুরও থাকতে পারে। তো খলিলের সাথে যদি আমরা কোনো একটা সংখ্যা, কোনো একটা অক্ষর জুড়ে দিই তাহলে কিন্তু একটি ইউনিক ইউজার আইডি হয়ে গেল। এটিকে বলা হয় ইউনিক ইউজার আইডি। এই ইউনিক ইউজার আইডি যদি আপনি না দেন তাহলে কিন্তু নিবে না, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে না। তো আমরা একটা ইউনিক ইউজার আইডি থিঙ্কিং করছি, যেমন খলিলুর, তো খলিলুর এটি দিতে হবে। তো আপনার আরেকটি বিষয় মাঝখানে বলে নেই, সেটি হচ্ছে এই যে টিন সার্টিফিকেট, এটি কিন্তু একবার খুলে ফেললে সেটি বন্ধ করা যায় না। আপনি এটিকে করতে পারবেন, অর্থাৎ ফাইলটি সংরক্ষণ করে রাখতে পারবেন বা ফাইলটি প্রোটেক্ট করে রাখতে পারবেন, আপাতত স্থগিত করে রাখতে পারবেন। সেটি করার জন্য আপনাকে কিন্তু প্রথমে 2বার রিটার্ন দিতে হবে। 2বার রিটার্ন দেওয়ার পরে আপনার যে করযোগ্য আয় নাই অথবা কী কারণে আপনি রিটার্নটি দিতে চাচ্ছেন না সেটি একটি লিখিত আবেদন করে তারপর আপনার ফাইলটি স্থগিত করতে পারবেন। তো খলিলুর রহমান ব্যক্তির নাম, তো খলিলুর রহমান, এই খলিলুর রহমান তো দিতে পারবো না আমরা, কারণ স্পেস ব্যবহার করা যাবে না। এখানে আমাদের এমন একটি অক্ষর ব্যবহার করতে হবে যাতে ইউজার নেম বা এই যে ইউজার আইডিটি সেটি নিয়ে নেয়। সেজন্য আমরা স্পেস ব্যবহার করব না। স্পেস ব্যবহার না করে আমরা কোনো একটি সংখ্যা দেওয়ার চেষ্টা করব। এই যে ইউজার আইডি, এটি ব্যবহারের ক্ষেত্রে বা এটি লেখার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি বারবার সাবমিট করবেন, দেখবেন যে সেটি রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে না। তাই ইউজার আইডি দেওয়ার সময় আপনাকে সতর্ক হতে হবে এবং এটি ইউনিকভাবেই দিতে হবে। এটি দেওয়ার ক্ষেত্রে আসলে একটু জটিলতায় পড়ে সবাই, কারণ নাম দিয়ে চেষ্টা করে বা কোনো কিছু দিয়ে চেষ্টা করে, তাই হয় না। তো আমরা এখানে একটি ইউজার আইডি দিলাম সংখ্যা এবং তার নামের একটি অংশ মিলিয়ে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। আপনি একটি ক্যাপিটাল লেটার ইউজ করবেন, স্মল লেটার ইউজ করবেন এবং আপনি স্পেশাল ক্যারেক্টার ডলার চিহ্ন অথবা @ এবং সংখ্যা, এগুলো সংমিশ্রণে মিনিমাম 8 ডিজিটের আপনি একটি পাসওয়ার্ড দিবেন। 2বার এটি দিতে হবে, অর্থাৎ রিটাইপও করতে হবে আপনাকে পাসওয়ার্ডটি একবার দিয়ে আবার রিটাইপ করতে হবে। মিনিমাম 8 ক্যারেক্টারে দিতে হবে, মনে রাখুন। স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আপনার বড় হাতের বা অক্ষর দিতে হবে, ছোট হাতের অক্ষর দিতে হবে, সেটি ইংরেজিতে অবশ্যই দিবেন এবং সংখ্যা ব্যবহার করতে হবে। এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে এইরকমভাবেই নির্বাচন করতে হবে, পাসওয়ার্ডটি স্ট্রং দিতে হবে। এবং এই যে 2 জায়গায় আপনি পাসওয়ার্ড টাইপ করবেন, পাসওয়ার্ড রিটাইপের জায়গায় ঠিক সেম পাসওয়ার্ডটাই আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড এবং ইউজার নেম এই দুটো বিষয়ই নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক হতে হবে। এছাড়া আরও একটি বিষয় আছে, যেমন সিকিউরিটি কোয়েশ্চেন। এই সিকিউরিটি কোয়েশ্চেন নিচে আমরা একটু পরে দিব। এই সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এটি আলাদা লিখে রাখতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই সিকিউরিটি কোয়েশ্চেন আপনাকে আলাদা কোনো কাগজে টুকে রাখতে হবে, আর এমনভাবে দিতে হবে যাতে এটি আপনি মনে রাখতে পারেন। তো এটি মূলত মূল বিষয় যে আপনাকে মনে রাখতে হবে। মনে যদি আপনি রাখতে না পারেন, পরবর্তীতে এটি রিট্রাইভ করা যায় বা ফরগেট পাসওয়ার্ডে গিয়ে, ফরগেট ইউজার নেমে গিয়ে এটি উদ্ধার করা যায় আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে। সেক্ষেত্রে আবার আপনার এই যে সিকিউরিটি কোয়েশ্চেনের উত্তর এটি কিন্তু জানা বাধ্যতামূলক, অর্থাৎ এই সিকিউরিটি কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে, যেমন এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ বা আপনার গ্রামের নাম। নিচে অ্যান্সার বা সিকিউরিটি অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে গ্রামের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিলেন না স্মল লেটার দিলেন, এটি গুরুত্বপূর্ণ। আপনাকে চেষ্টা করতে হবে এমন একটি অক্ষর দেওয়ার যেটি দেখা যাচ্ছে যে আপনি সাধারণত পূর্বে ব্যবহার করেননি। যে এখন আমরা দেখব যে আসলে সিকিউরিটি কোয়েশ্চেনটি কীভাবে দেয়, যেহেতু পাসওয়ার্ড আমাদের 2বার দেওয়া শেষ হয়ে গেল বা আমরা রিপিট করেছি। সিকিউরিটি কোয়েশ্চেন আমরা হোয়াট ইজ ইউর ব্লেজও দিতে পারি বা হোয়াট ইজ ইউর কালার দিতে পারি। আসলে সেক্ষেত্রে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার যদি দিই আমরা, কালার দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে
আপনি কালারটি কি কালার দিয়েছেন বা এটি সম্ভাব্য কালার, আপনার পছন্দের কালারটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা যদি এখানে রেড লিখি, রেডের আর ক্যাপিটাল দিয়েছে, এটিও কিন্তু মনে রাখতে হবে। আর মোবাইল নম্বর যে ব্যক্তির টিন নম্বর খুলবেন ওই ব্যক্তির মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। অন্য কারো মোবাইল নম্বর ব্যবহার করলে পরবর্তীতে দেখা যাবে ওই মোবাইল নম্বরটি আপনি আবার নতুন টিন খোলার ক্ষেত্রে বা টিআইএন নম্বর সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তাই এখানে মোবাইল নম্বরটি আপনাকে এমন মোবাইল নম্বর ইউজ করতে হবে যে মোবাইল নম্বরটি সাধারণত আপনি ইউজ করেন, এমন হলেই ভালো হয়। প্রয়োজন বোধে এই টিন সার্টিফিকেট খোলার জন্য আপনি কিন্তু বাহির থেকে একটু নতুন সিমও কিনে আনতে পারেন, এটিও হতে পারে, এবং সেটি আপনি রিটার্ন দাখিলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি আপনার নিজের সিম ব্যবহার করবেন, অন্য কারো মোবাইল নম্বর ব্যবহার না করাই ভালো। তো মোবাইল নম্বরটি আপনি এখানে লিখবেন, আপনি অবশ্যই 0 দিয়ে লিখবেন। লেখা হয়ে গেলে আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন। ইমেল অ্যাড্রেস সাধারণত এখন যাদের স্মার্টফোন আছে প্রত্যেকেরই এই ইমেল বা জিমেল অ্যাড্রেস কিন্তু থাকে। তো মোবাইল নম্বরটি লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনি মিলিয়ে দেখবেন ভালো করে ঠিক আছে কিনা। ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকলে দেবেন না। খেয়াল করছেন কিনা স্টার চিহ্ন যেগুলো সেগুলো অবশ্যই দিতে হবে। স্টার চিহ্ন যেগুলোতে নেই সেটি না দিলেও হবে। ক্যাপচাটি সুন্দর করে এন্ট্রি করতে হবে, যেভাবে লেখা আছে সেভাবে ক্যাপচা এন্ট্রি সম্পন্ন করতে হবে। ক্যাপচা এন্ট্রি সম্পন্ন করা হয়ে গেলে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইল নম্বরে চলে যাবে, কি চলে যাবে, আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। দেখুন এখন নিচ্ছে না মানে কোনো একটা কিছু আমরা ঠিকঠাক মতো দেইনি, যার কারণে কিন্তু রেজিস্ট্রেশন নিল না। আমাদের তথ্যগুলো আবারও ফিল আপ করতে হবে। তো তথ্যগুলো পুনরায় আমরা ফিল আপ করবো। ফিল আপের মধ্যে ইউজার আইডিটি যেমন আছে রয়ে গেছে, পাসওয়ার্ডটি আবার দিচ্ছি, এবং রিটাইপ পাসওয়ার্ড এটিও আবার দিয়ে নিতে হবে। এটি কিন্তু মনে রাখতে হবে এটি ন্যূনতম 8 সংখ্যার হতে হবে, সেটি কিন্তু এর আগে পূর্বে বলেছি। আর পাসওয়ার্ড গঠনের ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম মেনে চলতে হবে। এখানে বাকিগুলো কিন্তু আছে। এখন আমরা ক্যাপচাটি আবার এন্ট্রি করব। বি ক্যাপিটালের এল ক্যাপিটাল, ভি ক্যাপিটাল, ইউ ক্যাপিটাল এবং এস ক্যাপিটাল, সবগুলো ক্যাপিটাল। রেজিস্টারে ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে অ্যাক্টিভেশন কোড গিয়েছে। তো মোবাইলে যে SMS আসে সেখানে যে 6 সংখ্যার যে কোডটি আসে আপনাকে সেই কোডটি লিখতে হবে। এখানে লিখে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। তো আপনি 6 সংখ্যার যে কোড আছে সেই কোডটি লিখে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু আপনার টিনটি অ্যাক্টিভেট হয়ে গেল, মানে রেজিস্ট্রেশন প্রাথমিক লগ ইন করার যে পেজ সেটি কমপ্লিট হলো। এখন এই যে লগ ইন করবেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করলে অ্যাপ্লাই অপশন আসবে। জাস্ট অ্যাপ্লাই অপশনে গিয়ে আপনার এই তথ্যগুলো কিন্তু দিতে হবে। এই তথ্যগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পাবেন না। সরকারি চাকরিজীবী হলে ইনকাম ফ্রম স্যালারি দিবেন বা ট্যাক্সেবল ইনকাম সিলেক্ট করে দিবেন। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করে তার লোকেশন দিয়ে দিবেন। এগুলো কিন্তু যেভাবে দিয়েছি সার্ভিস হবে যদি আপনি সরকারি কর্মচারী হন, আর না হলে অন্য কিছু হলে অন্য সিলেক্ট করবেন আপনি। গো টু নেক্সট দিতে হবে তথ্যগুলো ঠিকঠাক মতো দিলে। তো তথ্যগুলো সব ঠিকঠাক মতো দেওয়ার পরে গো টু নেক্সট দেওয়ার এখানে দেখুন করদাতার নাম এখানে একেবারে এনআইডি অনুযায়ী বলাই আছে, কিন্তু এনআইডিতে যেভাবে দেওয়া আছে সেভাবে ইংলিশে লিখবেন আপনি। আর জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল লিখবেন। নিচে ট্যাক্স পেয়ারের যে এনআইডি নম্বর সেটিও কিন্তু আপনাকে সুন্দর করে মিলিয়ে বসাতে হবে। তার মানে হচ্ছে আপনার যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কিন্তু এনআইডির সাথে মিল থাকতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকতে হবে। জন্ম সনদ দিয়ে কিন্তু এই টিন সার্টিফিকেট বা টিন রেজিস্ট্রেশন করা যায় না, আপনাকে এই দিয়েই করতে হবে, অর্থাৎ এনআইডি দিয়েই করতে হবে। স্মার্ট কার্ডের এনআইডি অথবা নন স্মার্ট হলেও হবে। এনআইডি নম্বরটি আপনি লেখার পর নিচে জন্ম তারিখটি আপনি সিলেক্ট করবেন। ড্রপডাউন লিস্ট আছে সেখান থেকে বের করে নিয়ে আসবেন। এরপরে পিতার নাম, মাতার নাম, নেম অফ স্পাউস, যদি ছেলে হয় তাহলে স্ত্রীর নাম, আর মেয়ে হলে স্বামীর নাম লিখতে হবে। তো এগুলো আপনি এনআইডি দেখেই মূলত পূরণ করবেন, এবং যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। বাংলায় লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে। বাংলায় না লিখে আপনি ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে বাংলা অনেক ক্ষেত্রে অনেক ব্রাউজার সাপোর্ট করে না, বা অনেক কাজে দেখবেন আপনি সে বাংলাটা সাপোর্টেড হচ্ছে না। ভালো হয় আপনি ইংরেজি লিখে দিলে। আপনার বাবা মায়ের নাম যদি এনআইডিতে বাংলায় আছে আপনি ইংরেজিতে লিখে দেওয়ার চেষ্টা করুন। ইংরেজিতে যেভাবে হয় ঠিক সেভাবেই লিখুন আপনি। স্পাউজের নেমটি আপনি দিতেও পারেন, নাও পারেন, কারণ সেটি ঐচ্ছিক। ফ্যাক্স নম্বর এটি ঐচ্ছিক, ইমেল অ্যাড্রেস এটি ঐচ্ছিক।
ঐচ্ছিক বিষয়গুলো আপনি না দিলেও চলবে। আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা দিবেন। আপনি বর্তমান ঠিকানা যেটি আছে সেটি দিবেন। আপনি আপনার গ্রামের নাম লিখবেন, গ্রামের নাম, ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ নিচে লিখবেন। এখানে কিন্তু পোস্ট কোড, থানা, বাকিগুলো লেখার দরকার নেই, এইগুলো থেকে সিলেক্ট করে দিলে হবে। যেমন পাশে ডান পাশে দেখুন ডিস্ট্রিক্ট অথবা স্টেট আছে, সেখান থেকে ডিস্ট্রিক্ট অথবা স্টেট সিলেক্ট করে দিবেন। আর থানা যেখানে থানা সিলেক্ট করে দিবেন। এই তথ্যগুলো কিন্তু আপনাকে এভাবেই দিতে হবে। তো তথ্যগুলো ঠিকঠাক মতো সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে পোস্ট কোডটাও কিন্তু দিতে হবে। পোস্ট কোড জানা না থাকলে প্রয়োজন একটু গুগল করে নেবেন। আপনি গুগলে গিয়ে যদি একটু গুগল করে নেন, যেমন প্রেজেন্ট অ্যাড্রেস একরকম, কারো পোস্ট যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি কিন্তু ভিন্ন হতে পারে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেভাবে যেমন তাই দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস যেভাবে যেমন সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আপনি সবসময় সঠিক তথ্য ইউজ করার চেষ্টা করবেন। উল্টাপাল্টা বা ভুয়া তথ্য আপনি টিন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন না। চেষ্টা করবেন সকল তথ্য এনআইডির সাথে মিলিয়ে দিতে। আর যদি এনআইডিতে ভুল থাকে আপনি সেটি কিন্তু ইউজ করবেন না, আর সঠিক যেটি সেটি ইউজ করবেন। এনআইডি পরে কারেকশন করে নিলে তখন আবার এইটি কারেকশন করতে ঝামেলা পোহাতে হবে। যদিও আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড জানা থাকে, অনলাইনে ঢুকে অর্থাৎ এই সাইটে এসে আপনি কিন্তু আপনার বাবা মায়ের নামে যদি ভুল হয় সেটি সংশোধন করতে পারেন। আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এটির মধ্যে যদি কোনো সংশোধন দরকার হয় সেটিও কিন্তু আপনি করে নিতে পারেন। তাই এই তথ্যগুলো নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই। আপনি তথ্যগুলো যেভাবে আছে সেভাবে পূরণ করে দেবেন। আপনি স্থায়ী ঠিকানা এবং যে বর্তমান ঠিকানা সেটি চেষ্টা করবেন আপনার মতো দিতে, এনআইডিতে যেরকম দেওয়া আছে সেভাবে দিতে। তথ্যগুলো পূরণ যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমরা পরবর্তী পেজে যাব। তার আগে আমরা অবশ্যই যে তথ্যগুলো ইনপুট দিচ্ছি সেগুলো কিন্তু দ্বিতীয়বার মিলিয়ে নেব, এবং এগুলো মিলিয়ে না নিয়ে আপনি হুটহাট তথ্যগুলো এন্ট্রি দিতে যাবেন না। কারণ হচ্ছে আমি আগেই বলেছি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস এই সবই কিন্তু আপনার ভালোভাবে জানা থাকতে হবে। আপনার যে মেইলিং অ্যাড্রেস বা রেসিডেন্ট অ্যাড্রেস সেটি এবং আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি সাধারণত ভিন্ন ভিন্ন হবে। যেমন আপনি যদি এখানে যে অ্যাড্রেসটা আছে, পোস্ট কোড জানা না থাকলে আপনি পোস্ট কোড এভাবে জায়গার নাম যেটি আছে বা পোস্ট অফিসের নাম, সেই পোস্ট অফিসের নাম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই পোস্ট কোডটা পেয়ে যেতে পারেন গুগল করলে। দেখুন গুগল করা বলে ঘাটাইল পোস্ট অফিস কোড বা পোস্ট কোড, এই যেখানে দেখাচ্ছে ঘাটাইলের যে পোস্ট অফিস কোড বা পোস্ট কোড সেগুলো আপনি এভাবে গুগল করে বের করে নেবেন। প্রত্যেকের পোস্ট অফিসই আছে, তাই আপনি চাইলেই কিন্তু এই পোস্ট কোড বা পোস্ট অফিসের যে নম্বর সেটি কিন্তু দেখে নিতে পারেন। যেমন ঘাটাইল ডালাপাড়া, তো এই ডালাপাড়া বা বলি ঘাটাইলের যে অঞ্চলটি আছে সেই অঞ্চলের যে পোস্ট কোড সেটি কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে, অথবা আপনি জেলা কোডও লিখে দিলে হবে। তবে পোস্ট কোডের জায়গায় পোস্ট কোডই লিখবেন। সাধারণত আপনার পোস্ট অফিসের যে কোড সেটি লেখার চেষ্টা করবেন, না পেলে আপনি জেলা কোড লিখে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার তথ্যগুলো আপনাকে ফাইনালি রিভিউ করতে বলবে, যে তথ্যগুলো কেমন দেখাচ্ছে সেটি কিন্তু আপনাকে রিভিউ করতে বলবে। এবং আই হিয়ার বাই অ্যাফার্ম অর্থাৎ স্বীকৃতি দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ একটি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো এই যে তথ্যগুলো আমরা পূরণ করলাম, এই তথ্যগুলোর মধ্যে ভুল আছে কিনা আপনি ঠিকঠাক মতো সব মিলিয়ে দেখবেন, কোনো তথ্যই যেন ভুল না হয়। এখানে ভুল করলে সংশোধন করা যাবে না এমনটি নয়, কিন্তু আসলে ভুল না করাই ভালো। জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরেই কিন্তু আপাতত আপনি সংশোধন করতে পারছেন না। নিচে দেখুন এনআইডি কার্ডে যে ছবিটি থাকে সেই ছবিটি দেখাবে, এবং ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ভিউ করবে। এটি আপনি প্রিন্ট করতে পারেন। নিচে দেখুন প্রিন্ট সার্টিফিকেট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যায় পড়লে আপনি কিন্তু ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।